এটি হলো কলকাতার পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম মাধবপুর। এখানে দিনের আলো ফুরোতেই গ্রাম জুড়ে নেমে আসে গাঢ় অন্ধকার। এখনো গ্রামে বিদ্যুতের আলো তেমন ছড়ায়নি। গ্রামের মোড়ে ছোট্ট একটা চায়ের দোকানে টিম টিম করে জ্বলছে সন্ধ্যের বাতি। দোকানের ভেতরে চাওয়ালা বিজয় গরম কেটলির পাশে দাঁড়িয়ে আছে। দুই পাশে কাঠের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছেন মোড়ল মশাই সুধীর আর গঙ্গা খুঁড়ো। আরে এ বিজয়, তোর চা বানানোটা কি এখনো শেষ হলো না? এই কতক্ষণ ধরে বসে আছি আর তোর চায়ের দেখা মিলছেই না। আরে রাগ করবেন না মোড়ল মশাই, এই তো জল গরম হয়েই গেছে, আমি এক্ষুনি চা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ পরই চাওয়ালা বিজয় মোড়ল মশাইয়ের সামনে রাখলো এক কাপ ধোঁয়া ওঠা চা। পাশে বসা গঙ্গা খুঁড়োর মুখ যেন হালকা লাল হয়ে উঠেছে মনে হয়, খানিকটা ক্ষেপে আছে। গঙ্গা খুঁড়ো এই গ্রামে একজন সম্মানীয় মানুষ। প্রচলন আছে এক সময় তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক, কিন্তু পরবর্তীতে নিজের সমস্ত জমি জমা গরিব দুঃখীদের মধ্যে মিলিয়ে দেন, কারণ তার কোনো সন্তান ছিল না। তবুও গ্রামে আজও তিনি সবার কাছে সমান শ্রদ্ধার পাত্র। কি যে বাবু বিজয়, খালি মোড়লকেই চা খাওয়াবে? আমি আর সুধীর যে বসে আছি তা তোর চোখে পড়লো না নাকি? আরে খুড়ো, এমন কিছু নয় গো, ভেবেছিলাম আজ বুঝি চা খাবে না। কিছু বলেছিলে না তো? আরে এই যে এখনই ঢেলে দিচ্ছি। তা মাস্টারের কোনো খোঁজ নেই দেখছি, আজ আর আসবে না নাকি? কেন গো খুড়ো, মাস্টার মশাইয়ের সাথে আবার কি দরকার তোমার শুনি? সব কিছুতেই নিজের প্রয়োজনটা আনতে নেই, বুঝলি তো? তুই গ্রামের মোড়ল হওয়ার পর থেকে দেখছি সব কিছুতেই খালি নিজের প্রয়োজন খুঁজিস। কি বলছো খুড়ো? তুমি কিন্তু যা খুশি তা আমাকে বলে ফেলতে পারো না। এই শোন, বেশি কথা বলিস না। তোর ওই মোড়লগিরি সবার সাথে মানালেও আমার সাথে মানাবে না। বলে যাস না আমি এক সময় তোর প্রাণ বাঁচিয়েছিলাম, আর এক সময় আমি এই গ্রামে জমিদারি করতাম। তুই তো সবে কদিন হলো মোড়ল হয়েছিস। আহ দাদু, থামো না। কি হচ্ছে এসব? আকাশে কেমন মেঘ জমেছে সেটা একবার দেখো। সুধীর হলো গঙ্গা খুঁড়োর নাতি। কিছুদিনের জন্য শহর থেকে গ্রামে ছুটি কাটাতে এসেছে। বহু বছর আগে এক বর্ষার রাতে মোড়ল পা পিছলে নদীর জলে পড়ে যায়। তখন গঙ্গা খুঁড়ো ছিলেন অনেকটা তরুণ, তীক্ষ্ণ দৃষ্টি ও তেজে ভরপুর। ঘটনাটা চোখে পড়তেই এক মুহূর্ত দেরি না করে তিনি ঝাঁপিয়ে পড়েন নদীতে, আর সেই রাতেই মোড়লের প্রাণ বাঁচান। হ্যাঁ রে, বেশ মেঘ জমেছে, আর মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। আর মাস্টার আজ আর আসবে না তা তো বোঝাই যাচ্ছে। চল বাড়ির দিকে রওনা দি। গঙ্গা খুঁড়ো সুধীর চলে যাবেই এমন সময় তীব্র জোরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। তাই দেখে গঙ্গা খুঁড়োর মুখ কিছুটা ভার হয়ে এলো। আহ, এই বৃষ্টিও যেন আসার আর সময় পেল না। বাড়ি পৌঁছেনি তারপর নামলেই তো হয়। এখন এই বৃষ্টির মধ্যে আর যাওয়াই সম্ভব নয়। ঠিক এই সময়ে গ্রামের রাস্তা দিয়ে ছাতা হাতে হাঁটতে হাঁটতে মাস্টার মশাই বিজয়ের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালেন। আরে মাস্টার মশাই যে, আসুন। দাঁড়িয়ে কেন? ভেতরে বসুন। দাদু তো সেই থেকে আপনার কথা বলছিল। কাকা, গ্রামের সবে কদিন হলো আমি এসেছি, আর তার মধ্যেই আপনি আমাকে এতটা ভালোবেসেছেন যে একদম নিজের কাকার মতো মনে হচ্ছে আপনাকে। আরে তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক কাছের মনে হয়েছে মাস্টার। ঠিক 2 বছর আগে আমারও একজন ভাতিজা ছিল, ঠিক তোমারই মতো। তবে সে হঠাৎ এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে আমাকে কাকা বলে ডাকার মতো কেউ ছিল না, সবাই শুধু খুঁড়ো বলতো।
কিন্তু তুমি যখন আমাকে দেখলে তখনই কাকা বলে ডাকলে, সেই মুহূর্তে যে মন আমার শান্তিতে জুড়ে গিয়েছিল মাস্টার। আপনার ভাতিজার কথা শুনে খুব কষ্ট হলো। ভগবান তাকে স্বর্গে ভালো রাখুন। তা মাস্টার মশাই, লাল চা খাবেন নাকি দুধ চা? আজ দাদুর তরফ থেকে বলছি। না খোকা, আজ আর চা খাবো না। দিনে আজ বেশ চা খেয়ে ফেলেছি। ঘরে বসে মন টিকছিল না। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই একটু ওই তোমাদের সাথে এসে আড্ডা দেবো বলে চলে এলাম। তা বেশ, ভালোই করেছ। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে। ইতিমধ্যে বৃষ্টিও একদম থেমে গেছে, কিন্তু গল্প, হাসি আর আড্ডার মধ্যে তারা যেন লক্ষ্যই করেনি যে বৃষ্টি আর নেই। একদিকে রাতও বেশ ভারী হয়ে এসেছে। তা খুড়ো, দেখছি আজ বুঝি আর বাড়ি যাবে না? এই নয়া নয়া মাস্টারকে পেয়ে তুমি যে এত গল্পে মগ্ন হয়ে গেছো, এদিকে রাত কত হয়েছে তাকে খেয়াল আছে? তা অবশ্য ঠিক, রাত বেশ হয়ে গেছে। তবে কথাটা ভালো করেও বললে পারতিস। যাক, এসব বলে শুধু চল বাড়ির পথে রওনা হই। এদিকে বৃষ্টিও থেমে গেছে। মাস্টার, তুমিও বাড়ি যাও, নয়তো গ্রামের রাস্তা বেশি রাত করতে নেই। বাইরে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। তাল গাছগুলো বাতাসে দুলছে। গ্রামের একদম শেষ মাথায় একটি ছোট্ট বাড়ির ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মাস্টারমশাই। তার খাটের পাশে রাখা আছে একটি বিশাল দেওয়াল ঘড়ি। ঘড়িতে তখন সময় ঠিক 3:05। কিন্তু এ কি, হঠাৎই ঘড়িটির কাঁটা একা একা চলতে শুরু করলো, আর তীব্র শব্দে টিকটিক করে বাজতে লাগলো। শব্দে মাস্টারের ঘুম ভেঙে গেল। তিনি চমকে উঠে বিছানায় বসে পড়লেন। কি হলো এখন আবার? এই ঘড়িটার আবার কি হলো? নতুন ঘড়ি এভাবে কেন নষ্ট হয়ে গেল? গ্রাম থেকে বাজারও তো কত দূরে। হায় ভগবান, গ্রামের মানুষগুলো ভালো, তবে গ্রামটা এখনো অন্ধকারে ডুবে আছে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ তার সামনে দিয়ে দ্রুত গতিতে একটি লম্বা ছায়াময় কিছু ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে গেল। মাস্টার একটু ঘাবড়ে গিয়ে তার চোখ হাতের মুঠো দিয়ে একটু মুলে নিল। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখল সামনে তো কিছুই নেই, আর ঘড়ির শব্দ একদম স্থির হয়ে গেছে। এ কি, সামনে মনে হলো কিছু একটা দেখলাম, তবে এখানে তো কিছুই নেই। আর ঘড়িটাও একাই বন্ধ হয়ে গেছে। মনে হয় ব্যাটারি বুঝি শেষ হয়ে গেছে। আমি আতঙ্কে উঠে গেছি, মনে হয় মেনোলজিতে ব্যাঘাত হচ্ছে। না না, ঘুমিয়ে পড়ি, নয়তো আবার শরীর খারাপ করবে। আকাশ আজ বেশ পরিষ্কার। সন্ধ্যার চাঁদ আকাশে আলো ছড়িয়ে ঝলমল করছে। গ্রামের রাস্তা দিয়ে মাস্টারমশাই হেঁটে চলেছে নিজ মনে। মনটা আজ বেশ ফ্রেশ লাগছে। গ্রামে এসেছি তা আজ দিয়ে 1 সপ্তাহ হলো, তবে মনে হচ্ছে কত কাল আগেই আমার আত্মা এই গ্রামের সঙ্গে মিশেছিল। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। হায় যাক, তাড়াতাড়ি যাই বিজয়ের দোকানে। গঙ্গা কাকা নিশ্চয়ই ওখানেই আছে। মাস্টারমশাই হাঁটতে হাঁটতে নদীর পাড়ে রাস্তায় পৌঁছলেন। নদীতে বেশ মনোমুগ্ধকর পদ্ম ফুটেছে। মাস্টারমশাই পদ্মগুলো দেখে একটু নদীর জলের দিকে এগিয়ে গেলেন। পদ্মগুলো তো বেশ সুন্দর। মনে হচ্ছে আজ ভোরেই ফুটেছে। মাস্টারমশাই যখন মন দিয়ে পদ্মগুলোর দিকে তাকিয়েছিলেন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। তার চোখের সামনে ভেসে উঠল
এক সাদা কাপড়ে মোড়ানো লাশ। তবে কাপড়টি একদম শুকনো মনে হচ্ছিল, জলের একটি বিন্দুও সেই কাপড় স্পর্শ করেনি। মাস্টারমশাই এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠলেন। কি এখানে এভাবে ভেসে আছে? এটি কার লাশ? না না, কি অদ্ভুত কাণ্ড! লাশে মোড়া কাপড়টা দেখছি একটু ভেজেনি। না না, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ঠিক সেই মুহূর্তে লাশ থেকে ভেসে আসতে লাগলো এক ভয়ালো হাসি। সেটি শুনে মাস্টারমশাই এক মুহূর্ত দেরি না করে এলোমেলো ভাবে দৌড়তে শুরু করলেন। নিজেও জানতেন না কোন দিকে যাচ্ছেন। তবে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি দেখতে পেলেন বিজয়ের দোকানের সামনে পৌঁছেছেন। তাকে এমনভাবে দৌড়ে আসতে দেখে দোকানে থাকা মোড়ল, গঙ্গাখুড়ো ও সুধীর অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। আরে মাস্টার, কি হয়েছে? তুমি এভাবে দৌড়ে এলে কেন? গঙ্গাখুড়োর কথায় মাস্টার কোনো উত্তর দিলেন না। হঠাৎই দোকানে থাকা লণ্ঠনটি নিভে গেল। আকাশে ঘন মেঘ জমতে শুরু করলো, চারিদিকে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর দূর থেকে তীব্র সুরে শিয়াল হো হো করে ডাকতে লাগলো। কি হচ্ছে দাদু? এসব তো ভালো লক্ষণ নয়, এ তো অশুভ লক্ষণ। দিদা আমাকে এমন গল্প শুনিয়েছিল। তবে কি কোনো ভূত আসছে দাদু? ঠিক তখনই মাস্টারমশাই ভয়ঙ্কর কণ্ঠে হেসে উঠলেন। সেই হাসি শুনে মনে হচ্ছিল যেন তার শরীরের ভেতরে কোনো অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে। এ কি মাস্টার, তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? কেন করছে বুঝতে পারছো না খুড়ো? নাকি তোমার বুদ্ধি লোপ পেয়েছে? ভালো করে দেখো, মাস্টার নয়, ও যে একটা পিশাচ। মাস্টারের রূপ ধরে গ্রামে এসেছে। এই কথা শোনা মাত্রই মাস্টারের চোখ টকটকে লাল হয়ে উঠল, আর তার মুখে ফুটে উঠল প্রচন্ড রাগের ছাপ। মোড়লের চোখে তখন বিস্ময়ের ছাপ আরো গাঢ়। ঠিক সেই মুহূর্তে মাস্টারের শরীর থেকে ভয়ঙ্কর এক অবয়ব বেরিয়ে এলো। হাসি তার কানে বিঁধে যাওয়ার মতো তীক্ষ্ণ, চোখ দুটি লাল টকটকে, দেহ লম্বা অস্বাভাবিক ও অস্বাভাবিকভাবে দাঁত ফ্যাকাশে, দাঁতের শাড়ি ধারালো ছুরির মতো বড় বড়। কিরে মরল, চিনতে পারছিস না বুঝি আমাকে? আমি তোদের গোবিন্দ কাকা, যাকে তুই, বিজয় আর চন্দ্রপাল মিলে সেদিন রাতে। প্রবল ঝড় বৃষ্টি চলছে। গ্রামের মোড়ে ছোট্ট চায়ের দোকানে টিম টিম করে জ্বলছে লণ্ঠনের ক্ষীণ আলো। গরম কেটলির পাশে আনমনে দাঁড়িয়ে আছেন গোবিন্দ কাকা, যেন কোনো গভীর চিন্তা তার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজ যে কটা টাকা রোজগার হলো, তাতে কালকের বাজারের খরচ কোনোভাবে মিটে যাবে ঠিকই, কিন্তু গিন্নির অসুস্থতার জন্য যে ওষুধ লাগবে সেইটা আগে কিনে নিয়ে যাওয়া জরুরি। বাজারের আগে কিছু হোক না হোক ওষুধটা নিয়ে বাড়ি ফিরতে হবে। অসুস্থ স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা আর অভাবের ভারে গোবিন্দ কাকার মুখ যেন গভীর শোক ও হতাশায় ডুবে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সামান্য সাফল্যের একটুখানি আসার জন্য তার ভেতরটা অস্থির হয়ে ছটফট করছে। না, আর দেরি করলে হবে না, রাতও বেশ হয়ে গেছে। যাই, ঔষধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে। কে জানে গিন্নি এখন কি করছে, বিছানা ছেড়ে উঠতে পেরেছে কিনা।
গোবিন্দ কাকা ঠিক দোকান থেকে বের হবে এমন সময় দেখা গেল ক্রমশ গম্ভীর চেহারা নিয়ে মোড়ল মশাই এগিয়ে আসছেন। তার সঙ্গে রয়েছে এক লাঠিয়া, হাতে শক্ত করে ধরা লম্বা লাঠি, আর পাশে বিজয়। তারা সোজা দোকানের দিকে হেঁটে আসছিল। তাদের দেখতে পেয়ে গোবিন্দ কাকার মুখ হঠাৎ যেন চুপসে গেল। এই যে মোড়ল আর তার সঙ্গ ভঙ্গ। আরে মোড়ল মশাই, এই সময় আসুন আসুন, বসুন। আর একটু দেরি করলে তো চাই পেতেন না। আমি চা খেতে আসিনি কাকা, আমার কি সমস্যা সেটাই দেখতে এসেছি। আর সকালে আমার লোককে ঘরের টাকা না দিয়েই পাঠিয়ে দিয়েছ কেন গো? আমার আদেশ মানতে বুঝি তোমার খুব সমস্যা হচ্ছে? না না মোড়ল মশাই, এমনটা নয়। আমার কিডনি ভীষণ অসুস্থ, তা দিয়ে ওষুধ কেনা আর ঘরের বাজার করা কোনোভাবেই সম্ভব নয়। আর সেই কারণেই আমি কর দিতে পারছি না মশাই, সত্যি পারছি না। আরে মোড়ল মশাই আপনাকে বোকা বানাচ্ছে। ও কিন্তু কর না দেওয়ার জন্যই এই মিথ্যে অভিনয়টা করছে। আমি সব বুঝতে পেরেছি। আপনি ওর কথায় একদম কান দেবেন না। আজ কিন্তু আপনি কর আদায় করেই ফিরবেন, নয়তো আপনি দেখবেন অন্য দোকানিরাও একে একে সেই একই পথ ধরবে। এই না হলো আমার কাজের লোক। একদম ঠিক কথা বলেছি। চন্দ্রপাল, দেখ তো ড্রয়ারের ভিতরে কত কোটি টাকা রাখা আছে। মোড়লের আদেশে চন্দ্রপাল এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই গোবিন্দ কাকা দুই হাত লম্বা করে মেলে ধরে তাকে বাধা দিতে এগিয়ে গেলেন। তার মুখে ফুটে উঠল গভীর করুণ হতাশা আর ভয়। না না, আমার যে সম্বলটুকু দয়া করে নিয়ে যাবেন না। কৃপা করুন আমাকে, কিডনির জন্য যে আমাকে ওষুধ নিয়ে ফিরতে হবে। তবে রে, আমার আদেশের উপর দিয়ে কথা বলিস? তোর সব নাটক আর কান্নাকাটি শোনার জন্য আমি আসিনি। কর যখন দিবি না, তখন তোকেও আমি বাঁচতে দেব না। আর তারপরেই মোড়ল প্রচন্ড রাগে চন্দ্রপালের হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিল। তারপর একবার নয়, দুবার নয়, একটার পর একটা নির্মম আঘাত করতে লাগলো গোবিন্দ কাকার মাথায়। মুহূর্তেই কপাল বেয়ে রক্ত ঝরে মাটিতে পড়তে লাগলো। শরীরের সব শক্তি হারিয়ে ধপ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আর তার কাঁপা ঠোঁট থেকে শেষবারের মতো একটি শব্দ বের হলো, আরে ভগবান, আর হলো না। কিডনির জন্য ওষুধ আমি। তারপর আর একটিও শব্দ বের হলো না গোবিন্দ কাকার মুখ থেকে। নিথর দেহ পড়ে রইল মাটিতে। আজ তার সমস্ত কষ্ট করা আর্তনাদ, বাঁচার অনুরোধ কিছুই রক্ষা করতে পারল না মোড়লের নির্মম হাত থেকে। সেদিন তানার ঘরে ফেরা হলো না। অসুস্থ গিন্নির কাছে ঔষধ নিয়ে যাওয়া হলো না, আর ওষুধ নিয়ে যাওয়া হলো না। কার জন্য? হ্যাঁ, কার জন্য বল? হ্যাঁ, কার জন্য বল? এই হ্যাঁ, এই মোড়ল আর বিজয়ের জন্য। আর ওই চন্দ্রপালকে আমি কিছুক্ষণ আগে শেষ করে এসেছি। আর এখন এদের পালা, এদের পালা। এমন কথা শুনে মোড়লের শরীর হিম হয়ে গেল। অবয়বটির ভয় ভরা দৃষ্টি বিজয়ের দিকে, আর বিজয়ের শরীরও কেঁপে উঠছে। তবে দোকানে থাকা সুধীর ও গঙ্গা খুঁড়ো বিষমুখী দৃষ্টিতে তাকিয়ে আছে মোড়লের দিকে। ছি রে মোড়ল, তোকে আজ মোড়ল বলতে আমার ঘৃণা হচ্ছে। তুই যে কাজ করেছিস তোর জন্য তো মৃত্যুও কম রে। আর বিজয়, তুই এর সঙ্গে জড়িত। ছি 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 ছি।
আমার আমার ভুল হয়ে গেছে গো খুড়ো। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমি আর আর আমাকে এই অবয়বের হাত থেকে বাঁচাও। তোকে বাঁচাবো? হ্যাঁ, এত বড় শয়তান তুই? আমাকে মেরে আমার লাশ নদীর জলে ফেলে দিয়ে গ্রামবাসীকে বললি আমি ঝড়ের রাতে পা পিছলে গাছের সাথে ধাক্কা খেয়ে নদীর জলে পড়ে গেছি। বেড়া দেখ এবার তোর আমি কি করি। আর তারপরে অবয়বটি হাসতে হাসতে ছুটে গিয়ে তার লম্বা হাত দিয়ে মোড়লের ঘাড় মোটকে একদম দেহ থেকে মুন্ডুটাকে আলাদা করে একপাশে ফেলে দিল। শরীরটাও একপাশে নিথর হয়ে পড়ে গেল। এটি দেখে বিজয় চিৎকার করে উঠল, না 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 না। অবয়বটি দ্রুত দৌড়ে গিয়ে বিজয়ের ঘাড়ে জোরে এক কামড় বসালো এবং তীব্র সুরে চিৎকার করতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীরে আগুন লেগে গেল। আমার প্রতিশোধ শেষ। এবার আমার মুক্তির সময়, মুক্তির সময়। এদিকে ঝমঝম বৃষ্টি পড়তে শুরু করলো ও তার মাঝে অবয়বটি হাসতে হাসতে শূন্যে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে গেল। মোড়লের একটি কুকর্ম গোবিন্দ কাকার জীবন নিয়েছিল, আর আজ সেটি শাস্তিস্বরূপ প্রতিশোধে এই মোড়ল সহ বাকি দুজনের প্রাণ চলে গেল। নিজের জঘন্য কাজের জন্য তারা নিজের জীবনটাই হারালো। তাই বলা যায় যে কুকর্ম, পুণ্যের ক্ষতি ও অত্যাচার কখনো নির্বিঘ্নে থেকে যায় না। প্রত্যেক কাজেরই একটি প্রতিফলন থাকে। শাস্তি কখনো দেরি করে আসে, আর অবহেলা, অন্যায় আর হিংসা শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে দেয়। সতর্ক থাকো, ভালোভাবে বাঁচো, অন্যের প্রতি সদয় হওয়াই সবচেয়ে বড় শিক্ষা।